তো আমরা শুরু করছি এবারে বৃত্তি ও গতির অঙ্কগুলো, ঠিক আছে। তো এগুলোর তো থিওরি পড়ানো হয়ে গেছে। তো প্রথমের যে অঙ্কটা আছে একবার পড়ে পড়ে দেখ। এটা বলা হয়েছে যে একটা চাকা মিনিটে 300 বার ঘোরে, তো রেডিয়ান পার সেকেন্ডে বের করতে বলা হয়েছে কৌণিক বেগ। তো কৌণিক বেগের কি সূত্র আছে, একটা সূত্র পড়েছিলাম আমরা কৌণিক বেগের, মনে করে দেখ। তো সূত্রটা আমরা পড়েছিলাম, কৌণিক বেগ সমান হচ্ছে কৌণিক সরণ বাই সময়। যেমন আমরা একমাত্রিক গতিতে পড়েছিলাম বেগ সমান সরণ বাই সময়, শুধু এইখানে কৌণিক আছে আর এখানেও কৌণিক আছে, তাহলে কৌণিক সরণ বাই সময়। আর এই অঙ্কটাতে বলা আছে কৌণিক সরণ বলেছে 300 বার ঘুরছে, ঠিক আছে। তো একবার যদি কোনো বস্তু বৃত্তপথে ঘুরে, একবার এরকম বৃত্তপথে ঘুরলো, কত ডিগ্রি কোণ করছে? বৃত্তে কত ডিগ্রি কোণ হয়? 2π, 360 ডিগ্রি হয় না? একটা বৃত্তে যদি ঘুরে, বৃত্তে কত কোণ হয় কেন্দ্রে? 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানেই 2π। তো এই অঙ্কটাতে বলা হয়েছে 300 বার ঘুরেছে, তাহলে একবার ঘুরলে 2π হয়, তাহলে 300 বার ঘুরলে 300 × 2π হয়। বাই সময় বলা আছে 1 মিনিট বলা আছে, কিন্তু অঙ্কটাতে যেটা বার করতে দিয়েছে সেটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ডে। তাহলে এখানে 1 মিনিটে, সময়টা 1 মিনিট, কিন্তু এটা অবশ্যই আমাকে কিসে করতে হবে? সেকেন্ডে করতে হবে। তাহলে 60 সেকেন্ড লিখলাম, আর উপরেরটা রেডিয়ান, তাহলে লিখলাম রেডিয়ান। এবারে 60 5 300, 5 2 10 পাই, তার মানে 10 পাই, আর এখানে এককটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে প্রথমের অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু অনেক ছোট ছোট আছে, ঠিক আছে। তারপর একটা দেখ, M1 আর M2 দুটো বস্তু আছে সমাদ্রুতিতে। বৃত্ত দুটি সম্পূর্ণ করতে তাদের প্রত্যেকের একই সময় লাগে, মানে R1 আর R2 দুটো বৃত্ত আছে, ঠিক আছে। এখানে দুটো বৃত্ত আছে, একটা বৃত্ত আছে ধরলাম R1, এই বৃত্তটা হচ্ছে R1 ব্যাসার্ধের, আর আরেকটা ব্যাসার্ধের আছে, সেটা হচ্ছে এরকম ছোট লিখলাম আমরা R2, ঠিক আছে। ছোট বড় বলা নাই, ঠিক আছে, আমি ছোট বড় ধরলাম, ঠিক আছে, এটা কোনো ব্যাপার নেই। তুই এটা তো যদি মনে হয় বড় ধরবো, এটা ছোট ধরবো, এটা বড় ধরবো, সমান ধরবো, কোনো অসুবিধা নেই। তো এইখানে বলা আছে যে দুটো বস্তু যদি এই বৃত্তপথে ঘোরে আর এই বৃত্তপথে, দুটোরই সময় একই লাগে, তার মানে এইটাতেও যদি সময় লাগে টি, এইটাতে যদি সময় লাগে টি, তাহলে এইটাতেও সময় লাগবে কত? টিই লাগবে। আবার এইখানে যদি বস্তুটা বৃত্তপথে ঘুরে, তাহলে বৃত্তপথে ঘুরলে কৌণিক সরণ কত হবে? বলে এই ক্ষেত্রে যদি কোনো একটা বস্তু এইখান থেকে ঘুরতে শুরু করে আবার এইখানেই আসে, তাহলে না এক পাক হচ্ছে, আর এক পাকে সরণটা কত হয়? কত ডিগ্রি কোণ করছে? 2π, তাহলে সরণ 2π। আবার এইখানেও সরণ কত হবে বল? এইখানেও কি সরণ 2π হবে কি নাই? বৃত্ত ছোট হোক বা বড় হোক, কেন্দ্রে যে কোণটা করে সেটা তো 2π করে, তাহলে এই ক্ষেত্রেও কোণ হবে 2π। তাহলে এইটার ক্ষেত্রে কৌণিক বেগ বল, কৌণিক বেগ। এখন এই সূত্রটা লেখালাম, কৌণিক বেগ সমান কৌণিক সরণ বাই সময়, তাহলে কৌণিক সরণ কত এখানে? 2π, সময় কত? t, ঠিক আছে। আর আবার এর ক্ষেত্রে কৌণিক বেগ কত হবে? এর ক্ষেত্রে কৌণিক বেগ, আমি এটা 2 নম্বর ধরলাম, তাহলে এর ক্ষেত্রে কৌণিক বেগ ω2, ওমেগা দ্বারা লেখা হয় এটাকে, কৌণিক বেগকে ω2, আর এইটার কৌণিক বেগটাকে আমরা ধরছি ω1, লেখা হয় না ω1 আর ω2 আলাদা আলাদা ধরে দিলাম। কৌণিক বেগের সূত্রটা কি হয় একটু আগে করলাম, কৌণিক সরণ বাই সময়। তো এইখানে কৌণিক সরণ কত? 2π, সময় কত? t। তাহলে এইবারে যদি আমরা এই দুজনের কৌণিক বেগের অনুপাত বের করি, তার মানে ω1 বাই ω2 বের করি, তাহলে দেখ দুটোই তো একই, 1:1 হবে। তাও আমরা করে দেখাই দিচ্ছি। ω1 এর মান হচ্ছে 2π বাই t, এটা ω1 এর মান, বাই আচ্ছা ω2 এর মান হচ্ছে 2π বাই t,
কাটাকাটি যাবে, তাহলে ওমেগা ইজ টু ওমেগা 2 এর মান এলো 1:1, ঠিক আছে। তার মানে এটা ডি এর অ্যান্সারটা হবে, শুধু 1 আছে, 1:1 বলতে 1 লিখেছি। 3 নাম্বারটা দেখ, কোনো বস্তু বৃত্তপথে সমদ্রুতিতে পরিভ্রমণ করে। 3 নাম্বারটাই বলা আছে কোনো একটা বস্তু বৃত্তপথে পরিভ্রমণ করছে, ঠিক আছে, সমদ্রুতিতে, মানে এইখানে যদি 30 কিমি হয় তাহলে এইখানেও 30 কিমি, এখানেও 30 কিমি, এখানেও 30 কিমি, এখানেও 30, এখানেও 30, এখানেও 30, মানে স্পিডটা সব জায়গায় সমান সমদ্রুতিতে। তাহলে বলছি কি তার ত্বরণ কাজ করবে। আমরা এইখানে পড়েছিলাম বৃত্তীয় গতিতে যে কোনো বস্তু যদি বৃত্তপথে আবর্তন করে তাহলে তার একটা ত্বরণ অবশ্যই কাজ করবে, তাছাড়া কোনো মতেই ঘুরতে পারবে না, সেটা হচ্ছে কেন্দ্রের দিকে। কোনো বস্তু বৃত্তপথে ঘুরতেই পারবে না যদি অভিকেন্দ্র ত্বরণ না কাজ করে। আর এই অভিকেন্দ্র ত্বরণ নামটা হচ্ছে অভিকেন্দ্র, মানে কোন দিকে কাজ করে, কেন্দ্রের দিকে কাজ করে, একটা ত্বরণ কাজ করে। এটা কি ব্যাসার্ধ নয়? তাই অভিকেন্দ্র ত্বরণ কোন পথ বরাবর কাজ করে, ব্যাসার্ধ বরাবর। ব্যাসার্ধ বরাবর কোন দিকে, কেন্দ্রের দিকে। তাহলে কোনো বস্তু বৃত্তপথে ঘুরছে, ঠিক আছে, তাতে যদি বেগ বাড়ুক কমুক না কমুক বাড়ুক, ঠিক আছে, মানে একই থাকুক, কোনো অসুবিধা নাই, কিন্তু কোনো বস্তু যদি বৃত্তপথে ঘুরে তাহলে তার ত্বরণ অবশ্যই কাজ করবে, সেটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। আর এই অভিকেন্দ্র ত্বরণ কোন দিক কাজ করে, কেন্দ্রের দিকে। এরপর 4-এরটা পড়ে দেখ। তো 4-এরটাই বলা হয়েছে যে একটা সুইচ অন করা হলো ফ্যানের, ঠিক আছে। তো একটা ফ্যানের যদি সুইচ অন করা হয় তাহলে দেখবি ঘুরতে শুরু করে, ঠিক আছে। তো ঘুরতে শুরু করতে করতে ধীরে ধীরে বেগ কী হয়, বাড়ে, তার মানে ত্বরণ থাকে একটা, ঠিক আছে। তো প্রথমে সুইচ অন করার আগে মানে প্রাথমিক বেগ, এই প্রাথমিক বেগটা কত, 0। যখন সুইচ অন করিনি আমরা তখন প্রাথমিক বেগ হচ্ছে 0। আর এখানে সময় বলা আছে, সময় কত বলা আছে, সময় বলা আছে 3 সেকেন্ড। প্রথম ক্ষেত্রে সময় বলা আছে 3 সেকেন্ড। 10 বার পূর্ণ আবর্তন করে, 10 বার। তাহলে এই ক্ষেত্রে যে সরণ বলতে এখানে কী সরণ হবে, বৃত্তপথে ঘুরছে মানে কোন সরণ হবে, কৌণিক সরণ। এটা কী দ্বারা লেখা হয়, থিটা দ্বারা লেখা হয়, এটা আমরা থিওরিতে পড়েছি, কৌণিক সরণকে থিটা দ্বারা লেখা হয়। তো একবার যদি কোনো বস্তু বৃত্তপথে আবর্তন করে তাহলে 2π, একবার আবর্তন করলে কত কোণ করে, 360 ডিগ্রি। একটা বস্তু বৃত্তপথে কত কোণ করে, 360। এখানে 10 বার ঘুরছে, তাহলে একবারেতে 360 মানে 2π, তাহলে একবারেতে কোণ করে 2π, তাহলে 10 বার আবর্তন করছে, তাহলে 10 × 2π, তাহলে কৌণিক সরণ হচ্ছে 10 × 2π, মানে আমরা করে দিই 20π, ঠিক আছে। এটা হলো 20π। এবার আমরা কী বের করব, ত্বরণ বার করতে হবে, ঠিক আছে। তো একমাত্রিক গতিতে আমরা একটা সমীকরণ পড়েছিলাম, ঠিক আছে, ওইখান থেকে আমরা সমীকরণটা দেখাচ্ছি, তাহলে মুখস্থ করতে হবে না। এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা তো পড়েছিলাম আমরা একমাত্রিক গতিতে, কিন্তু আমরা এখন বৃত্তীয় গতিতে পড়ছি। বৃত্তীয় গতিতে এসের জায়গায় লেখা হয় থিটা, এটা ছিল রৈখিক সরণ, সেই জায়গায় আমরা লিখছি কৌণিক সরণ। আগে প্রাথমিক বেগটাকে ইউ দ্বারা লেখা হতো, ওটা প্রাথমিক বেগ, রৈখিক বেগ। আর প্রাথমিক কৌণিক বেগকে লেখা হয় ω1। সময়টাকে টি দ্বারা লেখা হতো, এখনও টি দ্বারাই লেখা হবে। প্লাস ছিল, প্লাস দিলাম, হাফ। আগে যেটা রৈখিক ত্বরণকে এ দ্বারা লেখা হতো, কিন্তু এখন তো আমরা কৌণিক পড়ছি, তো কৌণিকটাকে আলফা দ্বারা লেখা হয়। আর সময়টা যা ছিল আগে, সময়টাকে তো টি দ্বারাই লেখা হয়। তো এইটার থেকে এইটাতে এসছে একদম একই রকম। আগে রৈখিক সরণকে এস দ্বারা লেখা হতো, এখন থিটা দ্বারা। প্রাথমিক বেগকে ইউ দ্বারা লেখা হতো, সেটা ω1। আর আগে রৈখিক ত্বরণটাকে এ দ্বারা লেখা হতো, কৌণিক ত্বরণটাকে আলফা দ্বারা। এবার এইখানে এই মানগুলো আমরা এখানে বসাবো, নিয়ে আলফা বের করব। তাহলে দেখ কৌণিক সরণ কত হয়েছে, 20π, তাহলে এখানে বসাবো আমরা 20π সমান ω1। দেখ প্রাথমিক বেগ এখানে দেওয়াই আছে, প্রাথমিক বেগ ω1 সমান 0, তাহলে এখানে 0 বসাবো।
তাহলে শূন্যর সাথে যাই গুণ কর সেই শূন্যই আসবে। হাফ আলফা টি, সময়টা কত বলা আছে 3, তাহলে 3 স্কোয়ার, 3 স্কোয়ারটা ডাইরেক্ট আমরা 9 বসাই দিচ্ছি। তাহলে কি বার হলো যে 20 পাই সমান 9 আলফা বাই 2 এরকম বেরোচ্ছে। আলফা সমান কি বেরোবে, আলফা সমান যদি কোনাকুনি গুণ করি তাহলে 9 আলফা সমান বেরোবে 40 পাই, আর আলফা সমান কি বেরোবে, আলফা সমান 40 পাই বাই 9, তাহলে এইটা বেরোলো ত্বরণের মান। তারপরে অঙ্কটাতে বলা আছে যে পরের 3 সেকেন্ডে, ঠিক আছে, তো পরবর্তী 3 সেকেন্ডে কিন্তু, তো আমরা কি করবো দেখ, প্রথমে 0 থেকে 3 সেকেন্ড পর্যন্ত, এই 3 সেকেন্ড বলে নাই, এইটা 0 সেকেন্ড ধরলাম, এই 0 সেকেন্ড এইটার সময়টা হচ্ছে 0 সেকেন্ড, এই 0 থেকে 3 সেকেন্ড তো বলা আছে। তারপরে বলেছে এই 3 সেকেন্ড থেকে পরবর্তী 3 সেকেন্ড, মানে টোটাল কত সেকেন্ড হলো দেখ, 0 থেকে শুরু করলাম, 0 থেকে 3 সেকেন্ড, আবার এর পরের 3 সেকেন্ড, মানে টোটাল কত হলো, টোটাল 6 সেকেন্ড হলো না। আমরা এই 6 সেকেন্ডের জন্য হিসাব করব। কেন 6 সেকেন্ডের জন্য হিসাব করার কারণটা কি, কেন 3 সেকেন্ড করলেও তো হয়ে যেত। ব্যাপার হচ্ছে আমরা এইখানের বেগটা জানি, যখন 0 সময় সেকেন্ডটা 0, তখন প্রাথমিক বেগটা কত আছে 0, তাহলে ক্যালকুলেশনে সুবিধা হবে। না হলে কি করতে হবে আমাকে, এটাতে ক্যালকুলেশনে একটা অসুবিধা হবে, 0 সেকেন্ড থেকে আমরা এইখানের বেগ বার করতে হবে। তাহলে এইখানের বেগটাতে আমরা চাই যদি আমরা এই 3 সেকেন্ডের জন্য করি, পরবর্তী 3 সেকেন্ড, ভালো করে ভাব, আমরা এই প্রথম 3 সেকেন্ড ধরছি নি, আমরা পরের 3 সেকেন্ড ধরছি। তাহলে পরের 3 সেকেন্ডে এখানে প্রাথমিক বেগ, এই বেগটা প্রাথমিক বেগ হবে, তাহলে এই প্রাথমিক বেগ বার করতে হবে, তাহলে অনেক ঝামেলা। তাহলে সেই জন্য আমরা করব 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত বার করব, ঠিক আছে। তার মধ্যে এই প্রথম 3 সেকেন্ডটা দিয়ে আছে সেটা বাদ দিয়ে দেবো। আমরা 0 থেকে 6 পর্যন্ত বার করব, পুরোটা বার করব, আর এইটুকু দিয়ে আছে দেখ 0 সেকেন্ডের থেকে প্রথম 3 সেকেন্ড এটা দিয়ে আছে, এটা বাদ দিয়ে দেবো, তাহলেই তো পরবর্তী 3 সেকেন্ড বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এই যে এই ত্বরণটা বেরোলো, আর এই এবার 0 থেকে 6 সেকেন্ড সময় নিচ্ছি আমরা, ঠিক আছে। তাহলে এইবারে প্রাথমিক বেগটি কি আমরা শূন্যই নিতে পারি, প্রাথমিক বেগ, আর প্রাথমিক বেগ কৌণিক বেগকে আমরা ω1 দ্বারা লিখছি, আর লিখলাম না প্রাথমিক কৌণিক বেগ ω1। এখন আমরা এটাকে শূন্য নিতে পারি, কারণ কি, কারণ আমরা 0 থেকে হিসাব করছি 6 সেকেন্ড পর্যন্ত, এখন প্রাথমিক বেগটা আমরা ω1টা 0 ধরতে পারি। সময় কত লাগছে, সময় টোটাল সময় কত, টোটাল সময় লাগছে সেটা হচ্ছে 6 সেকেন্ড সময় লেগেছে, ঠিক আছে। আর ত্বরণ তো আমাদের এখনই বেরোলো যে কৌণিক ত্বরণ, সে কৌণিক ত্বরণের একটা মান বেরোলো আমাদের এখনই ক্যালকুলেশন করে, আলফা, সেটার মান বেরোলো দেখ একবার, এটা হচ্ছে 40 পাই বাই 9, তাহলে আমরা লিখলাম এটা 40 পাই বাই 9। এইবার আমরা আবার সেম সূত্রতে লাগাবো, কি ছিল মনে আছে সূত্রটা, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটাতে ছিল একমাত্রিক গতি সমীকরণ, কিন্তু এইখানে সমীকরণটা এনেছিলাম এটা রৈখিক সরণ, সেই জায়গায় লিখি আমরা কৌণিক সরণ, এখানে লিখি ω1t প্লাস হাফ, এর জায়গায় কি লিখি আলফা টি স্কোয়ার। এইটা কিভাবে আসলো আমরা তো দেখাইছিলাম থিওরির সময়, তাও বলে দিলাম, ঠিক আছে। এবারে মান বসাবো আমরা, এই থিটাটা চাই আমাদের, কৌণিক সরণটা চাই, কৌণিক সরণ বার করছি, কিন্তু আমরা পাক আবর্তন করছি এখনো বার করতে পারিনি, এটা বেরোচ্ছে কি কৌণিক সরণ, কৌণিক সরণ মানে কত ডিগ্রি কোণটা হচ্ছে সেইটা বেরোচ্ছে, ω1। প্রাথমিক বেগ 0 ছিল, 0 × t মানে সে 0ই হবে, প্লাস হাফ আলফা, আলফাটা 40 পাই বাই 9, এটা আমাদের এখনই ক্যালকুলেশন করে বেরোলো, ঠিক আছে। ইন্টু আছে আলফার মান হলো, এবার হচ্ছে টি স্কোয়ার, টি মানে সময় তো 6 সেকেন্ড নিয়েছি, 6 তার হোল স্কোয়ার, তাহলে থিটা সমান কী বেরোচ্ছে, এটা তো 0 হবে, আর লিখছি নেই, ঠিক আছে। এইটার মানটা কত হবে, হাফ ইন্টু 40 পাই বাই 9 ইন্টু 6 ইন্টু 6, 2 3 6, 3 3 9, আর 3 2 আবার 6,
মানে থিটা সমান কত আসছে, থিটা সমান আসছে 80 পাই। ঠিক আছে, তাহলে থিটা সমান আসলেও 80 পাই। কৌণিক সরণ এসছে 80 পাই। কিন্তু আমাদের এটা তো কৌণিক সরণ বের করতে বলা নাই, বলা হয়েছে যে কত পূর্ণ আবর্তন হবে, কত পূর্ণ আবর্তন হবে। তাহলে এক পাকে আবার এক পাকে কত মানে কোণ করে, এক পাকে বা এরকমভাবে লিখছি আমরা 2 পাই কৌণিক সরণে, 2 পাই কৌণিক সরণে ক পাক হয় বল? এক পাক হয় না? আরে ওটা ঘুরাই লিখেছি, এক পাক হলে কত আবর্তন হয়, এক পাক যদি পূর্ণ আবর্তন করে কত হয়? 2 পাই। সেইটাকে ঘুরাই লিখেছি 2 পাই সরণ মানে এক পাক। আবার একই রকমভাবে 80 পাই কৌণিক সরণ মানে কত পাক হবে বল? ঐকিক নিয়ম। বা এরকমও করতে পারিস, যেমন এইদিকে দেখ, 2 পাইয়ের সাথে 80 পাই কত গুণ করলে হবে বল? 2 এর সাথে কত গুণ করলে 80 হবে? 40। তাহলে এদিকেও 40 গুণ করে দে, তাহলে এটা কত বেরোবে? 40 পাক। তাহলে 40 পাক যে বার হলেও সেটা হচ্ছে 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত, 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত, 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত টোটাল আসলেও 40 পাক। ঠিক আছে, আর তার মধ্যে প্রথম যে 3 সেকেন্ড, প্রথম 3 সেকেন্ডে পূর্ণ আবর্তন এটা দিয়ে আছে দেখ, এই যে 40 পাক বার হলে আমাদের, সেটা তো 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত টোটাল সময় বেরোলো। তাহলে 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত 40 পাক। তাহলে প্রথম যে 3 সেকেন্ড সেটা বলা হয়েছে, প্রথম 3 সেকেন্ডে পাক পূর্ণ আবর্তন 10 পাক করেছে প্রথম 3 সেকেন্ডে। তাহলে পরের 3 সেকেন্ডে পূর্ণ আবর্তন কত করবে দেখ, 0 থেকে 6 টোটাল করেছে 40 পাক। তাহলে তার মধ্যে আবার প্রথম 3 সেকেন্ডে করেছে 10 পাক, 6 সেকেন্ড পর্যন্ত 40 পাক, তার প্রথম 3 সেকেন্ডে করেছে 10 পাক। তাহলে পরবর্তী যে 3 সেকেন্ড থাকবে সেখানে 30 পাক করবে। আশা করছি এটা বুঝতে পারছিস। 6 সেকেন্ড পর্যন্ত 40 পাক, আর প্রথম 3 সেকেন্ড, এটা বলা আছে অঙ্কতেই, প্রথম 3 সেকেন্ডে 10, তাহলে পরের 3 সেকেন্ডে কত করেছে, এটা থেকে এটা বিয়োগ। তো এই 5-এর যে অঙ্কটা আছে দেখ, 5-এর অঙ্কটা অনেকটা সেম অঙ্ক 1-এর মতো। বলা হয়েছে একটা চাকা মিনিটে 100 বার আবর্তন করে, তো কৌণিক গতিবেগ বের করতে বলেছে। তো কৌণিক বেগ আমি আর লিখছি নেই, কৌণিক বেগ ওমেগা। কৌণিক বেগ সমান কি হয়? বেগ সমান হয় সরণ বাই সময়। এটা তো একমাত্রিক গতিতেও পড়ে থাকবে। কৌণিক বেগ সমান সরণ বাই সময়, আর এখানে লিখে দেবো আমরা কৌণিক। এটা হচ্ছে কৌণিক সরণ, ক পাক নয়, কৌণিক সরণ মানে কত কোণ করছে। তো এইখানে বলা আছে 120 বার আবর্তিত হয়, 120 বার। তাহলে এক পাকে কত কোণ করে বল? এক পাকে কত কোণ করে? 2 পাই। এক পাকে করে 2 পাই, কিন্তু এখানে বলেছি 120 পাক। তাহলে এক পাকে 2 পাই, 120 পাকে 120 ইন্টু 2 পাই। এক পাক ঘোরা মানেই তো 2 পাই, 120 পাক ঘুরেছি বাই সময় বলা আছে মিনিট, 1 মিনিট। 1 মিনিট সমান কত সেকেন্ড? সেকেন্ডে বার করতে বলেছি, তাহলে এখানে লিখবো আমরা 60। 60টা কি বটে? সেকেন্ড। আর উপরেরটা কিসে বটে? রেডিয়ান। এবার কাটাকাটি যদি করি, 60 2 120, মানে এটা হচ্ছে 4 পাই রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে 5-এরটা হয়ে গেল। এবার হচ্ছে 6-এরটা। 6-এরটা সেম অঙ্ক, কিন্তু একটু বোঝার আছে। 6-এরটা বলা হয়েছে যে একটা ঘন্টার কাটার কৌণিক বেগ রেডিয়ান পার সেকেন্ডে। ঘন্টার কাটা, তো কৌণিক বেগ মানে কি? সরণ বাই সময়। তাহলে একবার ভাব, কোনো একটা ঘড়ি আছে, ঠিক আছে, এই ঘড়িতে ধর আমরা ধরলাম এই যে 1টা বাজছে, এটা 12, এটা 6, এটা 1, এটা 2,
3 এরকমভাবে সবগুলো আছে, ঠিক আছে, আমরা এত দেখাচ্ছি না। তোর এই যে 2 থেকে ঘুরতে শুরু করেছে, ঘন্টার কাঁটাটা 2 আছে, ঘন্টার কাঁটাটা 2 আছে। এইবার 2 থেকে যখন আবার পূর্ণ আবর্তন করবে, মানে এই 2 থেকে শুরু করেছে, 2 থেকে শুরু করেছে আবার 2 আসবে, তবে না পূর্ণ আবর্তনটা হবে। ধরে নিলাম 2 ধরে নিচ্ছি আমি, 2 থেকে যদি শুরু করে আবার 2 আসতে হবে, তার মানে কতটা স্মরণ করছে? স্মরণ তো 2 পাই করছে। পূর্ণ আবর্তন মানে স্মরণ কত করছে দেখ, 2 থেকে শুরু করেছে, 2 থেকে শুরু করেছে, এরকম ঘুরতে 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 আবার 2 এলো, তার মানে একটা পূর্ণ পথ আবর্তন করছে না, পূর্ণ পথ আবর্তন করছে 2 পাই বাই সময়। তুই ভাব এখন 2টা বাজছে, পরের 2টা বাজতে 12 ঘন্টা লাগে, 24 ঘন্টা লাগে না? 24 ঘন্টা লাগে না। দিন 2টা থেকে রাত 2টা পর্যন্ত তো 12 ঘন্টাই লাগে। দিন 2টা থেকে পরের দিন 2টো তখন 24 ঘন্টা, আজ 2টা থেকে পরের দিন 2টো তখন 24 ঘন্টা। কিন্তু এইখানে এই ঘড়িতে তো আমাদের 12টা থাকে, 12 পর্যন্ত, 24 পর্যন্ত তো থাকে না। তাহলে এইখানে যখন 2 হবে, 2 থেকে ঘুরে আবার এখানে আসবে, কতক্ষণ সময় লাগবে? 12 ঘন্টা লাগবে। তাহলে 12 ঘন্টা, 24 ঘন্টা লয়, ভুল করেও ভাবিস না, ঠিক আছে, 12 ঘন্টা। তাহলে ঘন্টাটাকে মিনিটে করতে হবে, মিনিটে করতে হলে 60 দ্বারা গুণ, আবার মিনিটটাকে সেকেন্ডে করতে হবে, আবার 60 দ্বারা গুণ। এবার আমাকে কাটাকাটি করতে হবে, ঠিক আছে। তো এইটা যদি আমরা কাটাকাটি করি, তো 2 6 12 এটাই কাটি, তাহলে সুবিধা। পাই বাই, এবারে গুণ করতে হবে, 6 6 36, 36 আর 6 216 হয়, 6 কিউব করলে 216 হয় না, 6 6 36 আর 6 গুণ করবি 216 হবে। আর এই যে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, দুটো শূন্য, তাহলে উপরেরটা রেডিয়ান আর নিচেরটা সেকেন্ডে করেছি, তা রেডিয়ান পার সেকেন্ড। এবার 7এরটা দেখ, 7এরটা ত্বরণ বের করতে বলা হয়েছে, কিন্তু ত্বরণের এককটা দেখ, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে এটা নিশ্চয়ই কৌণিক ত্বরণের তো কথা বলা হয় না, কেননা কৌণিক ত্বরণের একক তো মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় না। দেখবি একবার খুলে পরে খাতাটা, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার হয়, তার মানে এখানে কৌণিক ত্বরণের কথা তো বলা হয় না, এটা কনফার্ম আমরা। তো 7এরটাতে কী কী দেওয়া আছে আগে লিখি। তো এখানে বলা আছে ব্যাসার্ধ, যে বৃত্তপথে ঘুরবে সেই বৃত্তপথের ব্যাসার্ধ দিয়ে আছে 25 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে মিটারে করতে হবে, মিটারে করেই নি একবারেই। 25 সেন্টিমিটারকে মিটারে করতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মিটার, এরকমই রাখলাম আমরা। ব্যাসার্ধ দিয়ে আছে, আর কি দিয়ে আছে? আর দেওয়া আছে বৃত্তাকার পথে এত কম্পাঙ্কে ঘুরলে, মানে কৌণিক বেগটাই দিয়েছে। কি দেওয়া আছে? 2 RPS, 2 RPS মানে রেডিয়ান পার সেকেন্ড, RPS মানে রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে, এটা দেওয়া আছে। তো এই ক্ষেত্রে যে ত্বরণটা বের করতে বলা হয়েছে, সেই ত্বরণটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। এই ত্বরণটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ, AC দ্বারা লেখা হয়। এই অভিকেন্দ্র ত্বরণের মান, মানে যেটা মান হয় আর কি, সূত্রটা সেটা দুটো আছে, একটা v²/r আছে, আর একটা আছে ω²/r। কীভাবে আসলে মুখস্থ তো করতে হবে না, আমরা দেখাই দিয়েছিলাম, ঠিক আছে। তো v²/r, ভিটা কী বটে? রৈখিক বেগ, তাও আমি দেখ এখানে করে দেখাই দিচ্ছি কীভাবে আসছে, তোদের মনে আছে কি না দেখ একবার। S সমান হয়, S সমান θ × r, v সমান কি হয়? ω × r। এসটা কি বটে? রৈখিক সরণ সমান কৌণিক সরণ ইন্টু ব্যাসার্ধ, রৈখিক বেগ সমান কৌণিক বেগ ইন্টু ব্যাসার্ধ। সেরকম রৈখিক ত্বরণ সমান কৌণিক বেগ, কৌণিক ত্বরণ ইন্টু ব্যাসার্ধ, মানে রৈখিকটা সমান হবে কৌণিক ইন্টু ব্যাসার্ধ। দেখ, রৈখিক সরণ সমান কৌণিক সরণ ইন্টু ব্যাসার্ধ, রৈখিক বেগ সমান কৌণিক বেগ ইন্টু ব্যাসার্ধ।
রৈখিক ত্বরণ সমান কৌণিক ত্বরণ ইন্টু ব্যাসার্ধ। তো এইখানে যদি আমরা বসাই ভি এর জায়গায় কি বসাবো বল, ভি সমান কি বসাবো, ওমেগা আর বসাবো, ভি সমান ওমেগা আর। ঠিক আছে, তো ভি সমান যদি ওমেগা আর তার হোল স্কোয়ার হয় বাই আর হয়, মানে কি বেরোবে, এখানে করে দেখা দিচ্ছি, ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, দুটোর হোল স্কোয়ার আছে বাই আর, আর টার কাটা গেল, তাহলে কি সূত্রটা আসছে বল, ওমেগা স্কোয়ার ইন্টু আর। এই সূত্রটা আমরা ফেলাবো ওমেগা স্কোয়ার আর। কেন এটা ফেলাবো, কেননা ওমেগাটা দিয়ে আছে, ওমেগা দিয়ে আছে, কৌণিক বেগ দিয়ে আছে, রেডিয়ান পার সেকেন্ডে দিয়ে আছে। এই সূত্রটা, দুটো সূত্র দেখ, অভিকেন্দ্র ত্বরণের এইটা একটা সূত্র আর এইটা একটা সূত্র, অভিকেন্দ্র ত্বরণের দুটো সূত্র। আর মানে কি বটে, ব্যাসার্ধ, আর ভি মানে হচ্ছে রৈখিক বেগ, ওমেগা মানে কৌণিক বেগ। ঠিক আছে, তাহলে এখানে কৌণিক বেগটা দিয়েছে, তাহলে এই সূত্রটাই তো ফেলাবো, ওমেগার স্কোয়ার আছে, ওমেগার স্কোয়ার মানে 2 তার স্কোয়ার ইন্টু আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত আছে 25/100। ঠিক আছে, তাহলে 2 2 কত হয় 4। এই অঙ্কটাতে একটা ভুল হয়ে গেছে। ঠিক আছে, সেটা হচ্ছে কৌণিক বেগ দেওয়া নাই, কৌণিক কম্পাঙ্ক দেওয়া আছে, আমি কৌণিক বেগ ধরে দিয়েছি, কৌণিক এটাকে, এটা ভুল হয়ে গেছে। ঠিক আছে, মানে এটা কৌণিক বেগ দেওয়া নাই, এটা সেই জন্যে এটা অ্যান্সার মিলছে না, এটা একটু ভুল হয়ে গেছে আমার। ঠিক আছে, এখানে কী বলেছে, কৌণিক কৌণিক কম্পাঙ্ক দেওয়া আছে, কৌণিক কম্পাঙ্ক, এটাকে আমি কৌণিক বেগ ধরে দিয়েছি। ঠিক আছে, কৌণিক কম্পাঙ্ক আছে 2 আরপিএস, 2 আরপিএস, মানে হচ্ছে আরপিএস বলতে রিভলিউশন পার সেকেন্ড, রিভলিউশন পার সেকেন্ড। কৌণিক কম্পাঙ্ক মানে কৌণিক কম্পাঙ্ক, বেগ দেওয়া নাই, আরপিএস এখানে বলতে রিভলিউশন পার সেকেন্ড। এবারে যদি বলা হয় যে কৌণিক বেগ বের করতে, কৌণিক বেগ ওমেগা, ওমেগা সমান কি হয়, কৌণিক সরণ বাই সময়, কৌণিক সরণ বাই সময়, বেগ সমান কি হয়, সরণ বাই সময়। তাহলে রিভলিউশন পার সেকেন্ড, কত রিভলিউশন করছে, 2 রিভলিউশন করছে, মানে 2 বার। রিভলিউশন মানে হচ্ছে পূর্ণ আবর্তন, রিভলিউশন মানে হচ্ছে পূর্ণ আবর্তন। তো কৌণিক কম্পাঙ্ক কি দিয়ে আছে, 2 রিভলিউশন পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 2টা রিভলিউশন করছে। তাহলে একটা পূর্ণ পাকে বা একটা রিভলিউশনে 2 পাই করে, একটা যদি পূর্ণ আবর্তন করে কত কোণ করছে, 2 পাই। এইখানে কটা রিভলিউশন করছে, 2টো, তাহলে 2 পাই ইন্টু 2, 2 ইন্টু 2 পাই কেন করলাম। ঠিক আছে, ভালো করে দেখ, 2 রিভলিউশন পার সেকেন্ড, রিভলিউশন মানে 2টা রিভলিউশন করছে, 2টা পূর্ণ আবর্তন করছে, সেই জন্য একটা আবর্তনে 2 পাই, 2টাতে 2 পাই ইন্টু 2 বাই সেকেন্ড, তাহলে এখানে লিখলাম আমরা সেকেন্ড। এইবার রেডিয়ান পার সেকেন্ডে আসলেও। ঠিক আছে, তাহলে এটা আসছে 4 পাই, কৌণিক বেগ কত আসলো, কৌণিক বেগ আসলো 4 পাই রেডিয়ান পার সেকেন্ড। এইবারে আমরা এই সূত্রটাতে বসাতে পারি, সেটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ, অভিকেন্দ্র ত্বরণ এসি সমান ওমেগা স্কোয়ার আর, ওই এই ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ, তাহলে তো আগে কৌণিক বেগটা বার করতে হবে, কম্পাঙ্কটাই বসাই দিচ্ছিলাম, এই ভুলটা করিস না তোরাও। ঠিক আছে, মনে রাখবি, ওমেগা স্কোয়ার, ওমেগার স্কোয়ার, তাহলে 4 পাই তার স্কোয়ার ইন্টু আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত দিয়েছে, ব্যাসার্ধ দিয়েছে 25 সেন্টিমিটার, কিন্তু সেন্টিমিটার বসালে তো হবে না, মিটারে করেছিলাম, 25/100। এইবারে কাটাকাটি করতে পারি আমরা, তো 4 পাই স্কোয়ারটাকে আমরা 4 পাই ইন্টু 4 পাই করে দিচ্ছি, 4 পাই ইন্টু 4 পাই ইন্টু আছে 25/100, 25 একে 25, 25 4 100, এখানে 4 কাটা গেল, তাহলে দেখ এখানে পড়ে রইল 4, আর এখানে পাইয়ে পাই গুণ করলে হচ্ছে পাই স্কোয়ার। ঠিক আছে, তাহলে 7 হয়ে গেল 4 পাই স্কোয়ার, 7 হবে সি এরটা 4 পাই স্কোয়ার। এবার 8 দেখ,
একজন ট্রাক চালক, এই ট্রাক চালক সামনে থেকে দেয়াল দেখতে পেয়েছে, ঠিক আছে, 8-টা। ধর কোনো একটা ট্রাক চালক এরকমভাবে যাচ্ছিল ট্রাক নিয়ে, ঠিক আছে, ট্রাক নিয়ে, এটা ট্রাক বটে আর এইটা বটে দেয়াল। তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে আর দূরত্বে আমরা ধরলাম দেখতে পেয়েছি, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে এটা আর দূরত্বে দেখতে পেয়েছি। এসও ধরতে পারিস, কোনো অসুবিধা নেই, এসেই ধরে দিচ্ছি। আর বেসারদের বৃত্তপথ করার ছিল সেই জন্য আর লিখছিলাম, ঠিক আছে, এসেই ধরে দিচ্ছি। তাহলে এটা একটা ট্রাক, ট্রাক কতটা দূরত্ব দেখতে পেয়েছে, এস দূরত্বে একটা দেয়াল দেখতে পেয়েছে এরকমভাবে। তাহলে এইখানে যদি ব্রেক কষে, তাহলে ব্রেক কষে এখানে থামতে কতটা বল লাগবে সেটা আমরা জানি, বের করি আমরা। বল বার করতে, মানে এইখানে আমরা ব্রেক কষলাম এস দূরত্বে, তাহলে এইখান থেকে এতটা যেতে কত বল দিতে হবে সে বলটা আমরা জানবো। তাহলে আমাদের চাই কি, এফ সমান এম এ। কী চাই আমরা দেখিনি একবার, এফ সমান এম এ। এমটা তো এম এই ধরে নিলাম ট্রাকের ভর, আর এটা চাই তার মানে। তাহলে আমরা ত্বরণ বার করার একটা সূত্র জানি, সেটা হচ্ছে ভি স্কোয়ার, এইটা দিক হচ্ছে আমরা, দেখ এই সূত্রটা দেখতে জানিস কি না, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। তাহলে এইখানে দেখতে পাইছে, এবার এইখানে যেবার তো থামতে হবে, নাহলে দেয়ালে তো ধাক্কা মারি দেবে, তাহলে থামতে হবে, মানে অন্তিম বেগটাকে শূন্য হতে হবে, থামতে হবে। আমি লিখে দিচ্ছি, থামাতে, থামাতে হলে ভিটাকে কি হইতে হবে, 0 হইতে হবে, 0 হতে হবে, ঠিক আছে। তাহলে এটা 0, 0 স্কোয়ার মানে 0ই সমান ইউ, প্রাথমিক বেগটা আমরা ইউই রাখলাম প্লাস, এক মিনিট থামাচ্ছি আমরা, ব্রেক কষে ট্রাকটা থামছে। তাহলে যদি থামে তাহলে ত্বরণ হবে না মন্দন হবে, মানে বেগ বাড়বে না কমবে। এইখানে ব্রেক কষছি আমরা, ধীরে ধীরে থামছি, তাহলে থামলে আমরা প্লাস নিশ্চয়ই ইউজ করব, নয় আমরা কি ইউজ করব, মাইনাস ইউজ করব। কী জন্য মাইনাস ইউজ করলাম আমরা, মন্দন হচ্ছে বলে, ঠিক আছে, -2as। এবার -2sটা এইদিকে নিয়ে এলাম, প্লাস 2s সমান ইউ স্কোয়ার। এ সমান কী বেরোচ্ছে বল, ত্বরণ সমান কী বেরোচ্ছে, ত্বরণ সমান হচ্ছে ইউ স্কোয়ার বাই 2s, এটা হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে ত্বরণ। তাহলে ব্রেক কষে থামাতে, ব্রেক কষে থামাতে বল লাগবে, এফ সমান কত লাগবে, এফ সমান কি সূত্র, এফ সমান এম এ। এমটা ট্রাকের ভরটা এম এই ধরলাম, ত্বরণটা কত বেরোলো, ইউ স্কোয়ার বাই 2s, ইউ স্কোয়ার বাই 2s, এতটা বল লাগবে থামাতে হলে, ঠিক আছে। কিন্তু আমরা যদি না থামাই পরে, ঠিক আছে, যদি আমরা না থামাই পরে বলছে আরেকটা প্রসেস তো করা যেতে পারে। এটা এখানে দেয়ালটা আছে, এই দেয়ালটা আছে আর এখানে ট্রাকটা আছে। যেই ট্রাকটা আসছে, ট্রাকটা আস্তে আস্তে এরকম বৃত্তপথ ঘুরে দিতে পারে। কি বললাম দেখ, এটা দড়ি নয়, ট্রাকটা ধরে টানে নয়, ঠিক আছে। এইটা হচ্ছে একটা ট্রাক, ঠিক আছে। এই ট্রাকটা যদি এরকম বৃত্তপথে ঘুরে দেয়, সেইটা বেশি সহজ না ব্রেক কষাটা বেশি সহজ? দেখবে অনেক সিনেমাতেও দেখায় যে একটা ট্রাক বা বাস যেতে যেতে এরকম টার্নিংয়ে ব্রেক কষার সময় এরকম টার্নিং নিচ্ছে, ঠিক আছে। তো টার্নিং নেওয়াটা সহজ না ব্রেক কষাটা, ওটাই আমরা দেখতে গেছি। কেন টার্নিং নেওয়াটা কেন ধরছি আমরা, কারণ কি দেখ, যেই বস্তু বৃত্তপথে ঘুরবে তো কেন্দ্রের দিকে একটা বল লাগবে, সেই বলটার নাম মনে আছে কি, অভিকেন্দ্র বল। তাহলে কোনো বস্তু যদি বৃত্তপথে ঘুরে তাহলে তার কেন্দ্রের দিকে একটা ত্বরণ কাজ করে, সেই ত্বরণটাকে বলা হয় অভিকেন্দ্র ত্বরণ। আর যে বলটা কাজ করে সেই বলটাকে বলা হয় অভিকেন্দ্র বল। এটা তো আমরা পড়াইছি। কোনো বস্তু বৃত্তপথে ঘুরতে হলে অবশ্যই তার কেন্দ্রের দিকে একটা বল লাগবে, সেই বলটা হচ্ছে অভিকেন্দ্র বল। এবার তাহলে আমাদের এই অভিকেন্দ্র বলটাকে বের করতে হবে। আর এই অভিকেন্দ্র বলের যে মানটা, ঠিক আছে, অভিকেন্দ্র বলের মান, এমনিতে সূত্র অভিকেন্দ্র বলের সূত্রটা হয় এম ভি স্কোয়ার বাই আর হয়, মানে ব্যাসার্ধ। এরকম নর্মাল সূত্র এইটা হয় এম ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে। নর্মালি এরকম সূত্রটা হয়, কিন্তু আমরা
এইটার ক্ষেত্রে যদি প্রয়োগ করি তাহলে হবে এফ সমান এম, এমটা এমএই থাকলো ভরটা, ভি এইখানে বেগটা আমরা ভি তো ধরিনি, আমরা ইউ ধরেছি আগেরটা, তো তাহলে এটা তো ইউ ধরতে হবে, ইউ স্কোয়ার বাই আর ব্যাসার্ধ। এইখানে ব্যাসার্ধ বলতে কত দূরত্বে আছে এই ট্রাকটা, কত দূরত্বে আছে, এস দূরত্বে আছে, এস। দেখ আগেরটা তো এস ধরেছিলাম, দেখি না একবার, এস ধরেছিলাম, তাহলে এইটা তো আমাকে এসেই দেখতে হবে, সেই জন্য আমরা এস ধরলাম, ঠিক আছে। তাহলে এটা ট্রাকটা কত দূরত্বে আছে, এস দূরত্বে, তাহলে এটা কত ব্যাসার্ধে ঘুরছে, এস ব্যাসার্ধে, তাহলে এই যে আর এর জায়গায় আমরা কি বসাবো, এস বসাবো। তাহলে যদি কোনো বস্তু বৃত্তপথে ঘুরে তাহলে এত বল দিতে হবে, কত বল দিতে হবে, এম ইউ স্কোয়ার বাই এস, আর ব্রেক দাবলে দিতে হবে এম ইউ স্কোয়ার বাই 2s। তাহলে এইটা হচ্ছে ব্রেক কষলে দিতে হবে, এইটা হচ্ছে ব্রেক কষলে এম স্কোয়ার বাই 2s, আর এইটা দিতে হবে যদি বস্তু বৃত্তপথে ঘুরে। কোনটা কম লাগছে বল, এটা এম ইউ স্কোয়ার বাই এস আর এটা এম ইউ স্কোয়ার বাই 2s, কোনটা কম লাগছে, এইটা কম। কারণ কি, নিচেরটা বড় আছে, নিচেরটা বড় আছে মানে হর বড় আছে, তাহলে এইটা কম, তাহলে ব্রেক কষে থামাতে কম বল লাগবে, থামাতে কম বল লাগবে, তাই ব্রেক কষবো আমরা, তাই আমরা কি করব, ব্রেক কষবো। এইটাকে থামাতে হলে এত অভিকেন্দ্র বল দিতে হবে। দেখ কোনটা, দেখি না একবার কোনটা ছোট কোনটা বড়, তাহলে আমাদের 8টাও হয়ে গেছে। নিচের কোনটি অলিক বল, না একটা নিচের কোনটি অলিক বল, দেখ ঘর্ষণ বল বাস্তবে বলটা কাজ করে, অভিকেন্দ্র বল, মহাকর্ষ বল, এগুলো সবগুলো বাস্তব বল, বাস্তবে কাজ করে, অপকেন্দ্র বলটা অলিক বল। আমরা এটা থিওরিতে অনেক মানে ইয়ে করানোর চেষ্টা করেছিলাম বোঝানোর, মানে আমাদের ওটা থিওরিতে তো পড়ানো হয়ে গেছে, তাও আমি একবার বলে দিচ্ছি, তোরা তো জানিস, তো স্কিপ করে দিতে পারিস এই জায়গাটা। তো আমরা এরকম নাগরদোলার একটা উদাহরণ নিয়েছিলাম, ধর নাগরদোলাতে এরকম কোনো একটা বস্তু এই পয়েন্টে আছে, এই পয়েন্টে আছে, নাগরদোলায় আছে, আর এইখানে একটা তোর বন্ধু কোনো দাঁড়ায় আছে, ঠিক আছে। এইখানে যদি কোনো এক ব্যক্তি নাগরদোলায় থাকে, সেই অবস্থাতে সে যদি কোনো একটা বলকে ছুড়ে, তাহলে কি কোন পথ বরাবর ছুড়েছে, দেখ স্পর্শক বরাবর ছুড়েছে, স্পর্শক বরাবর ছুটেছে, এই ব্যক্তিটা কিন্তু স্পর্শক বরাবরই দেখতে পাবে। এইবারে এইখানে যখন ছিল এই ব্যক্তিটা, ধর এই নাগরদোলা এখানে বসে আছে একটা ব্যক্তি, সে কোন পথ বরাবর ছুটেছে, উপর দিকে ছুটেছে, এরকমভাবে বলটা নিয়ে পরে উপর দিকে ছুটে দিয়েছে একটা বলকে, ঠিক আছে, নাগরদোলায় বসে উপর দিকে ছুটেছে। এবারে নাগরদোলায় যখন ব্যক্তিটা এইখান থেকে এইখানে যাবে, নাগরদোলার ব্যক্তিটা এইখান থেকে এইখানে আসলো, বল যখন কে এইখানে যাবে তখন নাগরদোলার ব্যক্তিটা এইখান থেকে এইখানে পৌঁছাবে। আরেকবার ভাব, এই জায়গা থেকে যখন এইখানে ব্যক্তিটা ছিল তখন একটা বলকে এরকম বরাবর উপর দিকে ছুড়ে দিয়েছে, তাহলে যে সময়ে বলটা এইখান থেকে উপরকে যাবে সেই টাইমে ব্যক্তিটা কি এখানে দাঁড়ায় থাকবে, ব্যক্তিটাও তো নাগরদোলায় ঘুরবে। তাহলে যে টাইমে বলটা এখান থেকে উপরকে গেল সেই টাইমে ব্যক্তিটাও এই অবস্থান থেকে এই অবস্থানে চলে গেছে। এই অবস্থানটার নাম দিদি একটা এ অবস্থান, আর এই অবস্থানের নাম হচ্ছে বি অবস্থান। যে টাইমে বলটা উপরকে যাবে সেই টাইমে এই ব্যক্তিটা এ থেকে কোথায় চলে যাবে, বিতে চলে যাবে। তাহলে তার তখন এইখানে যে বলটা থাকবে না, সেই বলটাকে দেখি তার কি মনে হবে, তার মনে হবে এই জায়গাতে তো কেন্দ্র আছে, এই জায়গা থেকে কেন্দ্র আছে, তাহলে এইটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যক্তিটা এই যে নাগরদোলায় যে ব্যক্তিটা আছে সে কিন্তু বুঝতে পারবে না যে আমি স্পর্শক বরাবর যাচ্ছি, বলটা আমি স্পর্শক বরাবর ছুটেছি, সেটা দেখতে পাবে স্পর্শক বরাবরই, যেটা ঠিক। কিন্তু এই ব্যক্তিটা দেখতে পাবে না, এই পথ বরাবর দেখ বাইরের দিকে মনে হচ্ছে না, এই যে এইটা ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ বরাবর কোন দিকে চলে যাচ্ছে, বলটা বাইরের দিকে চলে যাচ্ছে। তাহলে এর মনে হচ্ছে যে নাগরদোলায় আছে, তার মনে হচ্ছে, বাস্তবে কিন্তু এরকমভাবে বাইরের দিকে যায় নাই, বাস্তবে কি বলটা বাইরের দিকে যাচ্ছে না, স্পর্শক বরাবরই যাচ্ছে। কিন্তু এই নাগরদোলার যে ব্যক্তিটা তার ওইরকম মনে হচ্ছে যে না এই ব্যাসার্ধ আছে,
এই ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে বলটা চলে যাচ্ছে, তার মনে হচ্ছে, সেই জন্যেই অপকেন্দ্র বল অলিক বল মনে হচ্ছে। এইটা কিন্তু সত্যি সত্যি ওইদিকে যায় না, অপকেন্দ্র বল অলিক বল, অপকেন্দ্র বলটাকে অলিক বল বলা হয়। বাস্তবে কিন্তু এই বলটা কাজ করে না, অলৌকিকভাবে এই ঘটনাটা ঘটে, সেই জন্য এটাকে অলিক বল বলা হয়। তারপরে দেখ 10-এরটা, তো 10-এরটা এখানে বলা হয়েছে দুটো কেস আছে এখানে, ঠিক আছে, দুটো কেস আছে। প্রথমে বলা আছে যে ওমেগা কৌণিক বেগে ঘুরছে একটা টেবিল, এরকম একটা টেবিল রাখা আছে, এটা ওমেগা কৌণিক বেগে ঘুরছে। এই টেবিলের কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরে এইখানে একটা কয়েনকে রাখা আছে, এটা টেবিল, ঠিক আছে, টেবিলে এই দূরত্বটা কত 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার দূরে এখানে একটা কয়েনকে রাখা আছে। তো মুদ্রাটা পিছলে যেতে শুরু করে, মুদ্রাটা পিছলে যেতে শুরু করে, তাহলে এইখানে যদি দেখ এখানে টেবিলটা ঘুরছে মানে কয়েনটাও তার সাথে সাথে ঘুরছে, টেবিলটা যদি ঘুরে তাহলে কয়েনটাও তার সাথে সাথে ঘুরবে, আর কয়েনটা যদি বৃত্তপথে ঘুরে তাহলে অবশ্যই একটা অভিকেন্দ্র বল লাগবে। বারবার থিওরিতে বলেছি, যে কোনো বস্তু বৃত্তপথে ঘুরছে মানেই তার কেন্দ্রের দিকে একটা অভিকেন্দ্র বল আছে, আর বল আছে মানে ত্বরণ থাকবে, আর এই ত্বরণটাকে অভিকেন্দ্র ত্বরণ বলে। তার মানে মধ্যে কথা হচ্ছে যে কোনো বস্তু বৃত্তপথে ঘুরতেই পারবে না যদি কেন্দ্রের দিকে অভিকেন্দ্র ত্বরণ না কাজ করে। যে কোনো বস্তু বৃত্তপথে ঘুরছে মানেই তার কেন্দ্রের দিকে একটা বল কাজ করবে, সেই বলটাকেই বলা হয় অভিকেন্দ্র ত্বরণ। তাহলে এর কেন্দ্রের দিকে একটা বল কাজ করবে, কেন্দ্রের দিকে একটা বল কাজ করবে, আর এই যে অভিকেন্দ্র বলের যোগানটা, এই অভিকেন্দ্র বলের যোগান দেয় ঘর্ষণ বল, অভিকেন্দ্র বলের যোগানটা কে দেয় ঘর্ষণ বল। তাহলে এই বস্তুটা বৃত্তপথে ঘুরছে মানে অভিকেন্দ্র বল আছে, আর এই অভিকেন্দ্র বলের যোগানটা কে দেয় ঘর্ষণ বল। তাহলে বস্তুটার কি বাইরের দিকে কোনো বল নাই? বাইরের দিকে তো একটা বল আছে, সেই বলটাকে অপকেন্দ্র বল বলা হয়, তাই তো। আর এই অপকেন্দ্র বলের যে মানটা হয়, সেই অপকেন্দ্র বলের মানটা হয় এম ওমেগা স্কোয়ার আর, এটা আমরা এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, দেখো ওইটাই আমরা যেটা বললাম সেটা আমরা এখানে লিখে দিয়েছি অপকেন্দ্র বলের কথাটা। তাহলে এই যে বলটা, এই ঘর্ষণ বলটা, এই ঘর্ষণ বলটা কিন্তু সীমাস্থ ঘর্ষণ। কি করে বুঝলাম সীমাস্থ ঘর্ষণ? মানে ঘর্ষণের যেটা সর্বোচ্চ মান সেই ঘর্ষণটা, এই ঘর্ষণটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বা সর্বোচ্চ ঘর্ষণ। সীমাস্থ কি করে বুঝলাম সীমাস্থ ঘর্ষণ বা সর্বোচ্চ ঘর্ষণ? কেননা পিছলে যেতে শুরু করেছি, তা এইখানের এই ঘর্ষণটার অপকেন্দ্র বল সমান, কেননা বস্তু বৃত্তপথে ঘুরছে, তার মানে এই বলটা আর এই বলটা সমান হবে। অভিকেন্দ্র বল অপকেন্দ্র বল, বাইরের বল আর ভিতরের বল দুটোই সমান হবে। তো আমরা ওইটাই করছি, এফ সমান হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। আবার এইখানে যে এফ, এফ সমান আমরা ঘর্ষণে পড়েছি, এফ সমান কি লেখা যায় মিউ এন এম ওমেগা স্কোয়ার আর। আবার এন সমান কি হয় বল, এন সমান হয় মিউ এম জি, লেখার দরকার নেই, এটা না করলে হবে, ঠিক আছে, এটাই এত দূরে থাক। এবার দেখ সেকেন্ড কেসে বলা হয়েছে যে এই টেবিলটার কৌণিক বেগটাকে দ্বিগুণ করা হয়েছে, কৌণিক বেগটাকে দ্বিগুণ করা হয়েছে। তাহলে কৌণিক বেগটাকে যদি দ্বিগুণ করা হয়, ভালো করে ভাব, আমি ধরে নিলাম এখানে কোথাও হচ্ছে কয়েনটা, কৌণিক বেগ, কৌণিক বেগটাকে দ্বিগুণ করা হয়েছে, তাহলে কেন্দ্রের দিকে কি কাজ করবে ঘর্ষণ বল, কেন্দ্রের দিকে কি কাজ করবে ঘর্ষণ বল, আর এই ঘর্ষণ বলটা হচ্ছে এফ, ঠিক আছে। আর বাইরের দিকে একটা বল কাজ করে, সে অপকেন্দ্র বল, অপকেন্দ্র বলের মান হয় এম ওমেগা স্কোয়ার আর। কিন্তু এইখানে এম ওমেগা, ওমেগাটাকে দ্বিগুণ করা হয়েছে, তাই তো, ওমেগাটাকে দ্বিগুণ করা হয়েছে। তাহলে এইখানে অপকেন্দ্র বলটা, অপকেন্দ্র বল সূত্রটা কি বল এম ওমেগা স্কোয়ার আর, এটা সূত্র। কিন্তু এইখানে এম টাইমে আছে, এই ওমেগা, ওমেগাটাকে দ্বিগুণ করা হয়েছে, কৌণিক বেগের দ্বিগুণ করা হয়েছে। দেখ অঙ্কতেই বলা আছে ওমেগাটাকে দ্বিগুণ করা হলো, আর স্কোয়ার ছিল ওমেগার স্কোয়ার ইন্টু আর। তাহলে এখানে কত আসছে বল 4 এম
ওমেগা স্কোয়ার আর আসবে। তাহলে এই দিকের যে অপকেন্দ্র বলটা, সেই অপকেন্দ্র বলটা হচ্ছে 4m ওমেগা স্কোয়ার আর, বাইরের দিকের বলটা। ঠিক আছে, কিন্তু একটু ভালো করে যদি ভাবিস, দেখ ঘর্ষণ বলের যে সীমাস্থ মান সেটা তো সমান, এইটার ক্ষেত্রে এফ যা, এইটার ক্ষেত্রে এফ তাই, বটে কি না? কেননা টেবিল তো পাল্টাই নেই আমরা, টেবিলও পাল্টাই নেই, আর কয়েনটাও পাল্টাই নি, আমরা মুদ্রাটাকেও সেম রেখেছি। তাহলে যেহেতু কয়েনটাকেও পাল্টাই নেয়, টেবিলটাকেও পাল্টাই নেই, তাহলে ঘর্ষণ তো সেম দেখবে। এইদিকে বাম দিকে যে ঘর্ষণটা কাজ করছে, সেই ঘর্ষণটা তো একটা বস্তু আছে ধর এই দুটো হাতের মধ্যে, ঘর্ষণ তো সব জায়গায় সমান হবে, কেননা আমার এই দুটো হাত, এইখানে ঘর্ষণ সব জায়গায় সমান হবে। সেরকম কয়েন আর টেবিল পাল্টাই নি, তাহলে এইখানে ঘর্ষণ যা, এইখানে ঘর্ষণ তাই, তো দুটোই ঘর্ষণ সমান। কিন্তু এইখানে ঘর্ষণটা বলছে এম ওমেগা স্কোয়ার আর এর সাথে সমান, এইখানে ঘর্ষণটা বলছে 4m ওমেগা স্কোয়ার আর এর সাথে সমান। এটা তো বাস্তবে হবে কি না, কেননা আমাকে ব্যাসার্ধটা পাল্টাতে হবে। তাহলে সেই জন্য আমরা এখানে আর এর জায়গায় আর ড্যাশ ব্যবহার করলাম, আর ড্যাশ ব্যবহার করলাম। তো যেটা বললাম দেখ, আমরা এটা ভাষাতে লিখে দিয়েছি ঘর্ষণ ধ্রুবক, তাই যেহেতু কৌণিক বেগটা বাড়ছে, কৌণিক বেগটা দ্বিগুণ হয়ে গেছে, তাহলে আরটাকেও চেঞ্জ করতে হবে। সেই জন্য এফকে যদি ঘর্ষণটাকে অ্যাডজাস্ট করতে হয়, তাহলে হলে আরকে চেঞ্জ হতে হবে, আরকে চেঞ্জ হতেই হবে। এইবারে দেখ, এটা না করলে হতো, ঠিক আছে, এই যে এই ঘর্ষণটা না করলে হতো, তাহলে এইখানে ঘর্ষণটা কত হচ্ছে, এই ক্ষেত্রে হচ্ছে 4m ওমেগা স্কোয়ার আর, কিন্তু এখানে আর ড্যাশ, তাহলে এইখানে হচ্ছে m ওমেগা স্কোয়ার আর, আর এইখানে হচ্ছে 4m ওমেগা স্কোয়ার আর ড্যাশ। এই দুটো ঘর্ষণ সমান, দুটি ঘর্ষণেই সমান। কারণ কি? কারণ হচ্ছে টেবিল আর কয়েন সেম। ঠিক আছে, এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই আশা করি। তাহলে আমরা এই দুটো ঘর্ষণকে সমান করে দিচ্ছি, এই ঘর্ষণটা আর এই ঘর্ষণটা সমান করে দেবো। তাহলে একটা হচ্ছে m ওমেগা স্কোয়ার আর সমান 4m ওমেগা স্কোয়ার আর ড্যাশ, m ওমেগা স্কোয়ার কাটা গেল, তাহলে আর সমান 4 আর ড্যাশ, আর সমান হচ্ছে 4 আর ড্যাশ। আর আর ড্যাশ সমান কী বেরোবে বল, নতুন ব্যাসার্ধটাতে বার করতে বলেছি, এই আর ড্যাশটাই বার করতে বলেছি। তাহলে আর ড্যাশ সমান বেরোবে, আর এই 4টা এদিকে গুণ আছে, তাহলে এইদিকে যদি আসে তাহলে ভাগ হয়ে যাবে, সমান আর ড্যাশ। তাহলে আর ড্যাশ সমান r/4, এই নতুন যে ব্যাসার্ধটা সেটা হচ্ছে আগের ব্যাসার্ধের r/4। তাহলে আগে যেটা ছিল, আগে দেখ বলা আছে 10টাতে, আগে বলা আছে 4 সেন্টিমিটার দূরে, তাহলে এখন r/4 মানে 4 দিয়ে 4কে ভাগ করলে 1, তাহলে এটার অ্যান্সার বেরোবে 1 সেন্টিমিটার। ঠিক আছে, তাও আমি করে দিচ্ছি এটা। তাহলে এখন যেটা নতুন ব্যাসার্ধ আর ড্যাশ সমান হচ্ছে r/4, আর আগে বলা ছিল এটা 4 সেন্টিমিটার ছিল আগের ব্যাসার্ধটা, বাই নিচে তো 4 আছেই, 4 কাটা গেল, তাহলে কত বেরোচ্ছে 1 সেন্টিমিটার দূরত্ব রাখতে হবে এখন। তো আজকে 10টায় থাক, ঠিক আছে।